জামাত শিবির নিষিদ্ধ করার প্রস্তাবে আইন মন্ত্রণালয়ের অনুমোদন, প্রজ্ঞাপন চূড়ান্ত কিছুক্ষণের মধ্যে হবে জারি। নিষিদ্ধের পর আন্ডারগ্রাউন্ডে কার্যক্রম চালালে জামাতকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা করা হবে কৃষক লীগের কর্মসূচিতে প্রধানমন্ত্রী। আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে গণহারে শিক্ষার্থী গ্রেপ্তারের দাবি, মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। 14 দিন বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু, স্বল্প দূরত্বে চলছে কমিউটার ও মেল, পরিস্থিতি স্বাভাবিক হলে আন্তনগর চালু। এবং প্রায় 2 সপ্তাহের কারফিউয়ে 3 পার্বত্য জেলা পর্যটক শূন্য, বিপাকে খাত সংশ্লিষ্টরা, ক্ষতি প্রায় 10 কোটি টাকার বেশি। দেখছিলেন শিরোনাম, দেশ জনপদ সংবাদে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। সন্ত্রাস বিরোধী আইনে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, কিছুক্ষণের মধ্যেই এ নিয়ে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আজকে সকালে এটা আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হয়েছিল এবং লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হওয়ার পরে আমরা এটাকে ভেটিং করে আমরা আবার এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট নোটিফিকেশন পাবলিশ করে দিবেন। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। দর্শক, এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, যেমনটি আপনি এর আগে বলেছিলেন জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি সম্পর্কে, এখন এই মুহূর্তে কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন আমি সচিবালয়ে রয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি যে সর্বশেষ তথ্যটি জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং এই দলটির যে অন্যান্য অঙ্গ সংগঠনগুলো রয়েছে সন্ত্রাসী দল হিসেবে এবং সন্ত্রাস বিরোধী আইনে তাদের যে নিষিদ্ধের যে বিষয়টি, সে প্রজ্ঞাপনটি কিছুক্ষণের মধ্যে জারি হবে এবং জামাত শিবির এবং তাদের অন্যান্য অঙ্গ সংগঠন নিষিদ্ধের প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যে যে জারির যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া কিন্তু একেবারেই পুরোপুরি চূড়ান্ত। এবং আপনি জানেন যে ঠিক দুপুরের দিকে আসলে যেই দুপুরের দিকে আসলে আইন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগেও বলেছেন যে জামাত শিবির এবং ইসলামী ছাত্র শিবির একই সঙ্গে তাদের যে অন্যান্য অঙ্গ সংগঠন রয়েছে সেই অঙ্গ সংগঠন নিষিদ্ধ করার, অর্থাৎ সন্ত্রাস বিরোধী আইনে যে তাদের বিরুদ্ধে প্রজ্ঞাপনটি ইতিমধ্যে হয়ে গেছে এবং কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানিয়ে গেছেন এবং এটি আইন মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবনা আইনের দিকগুলো যাচাই বাছাই শেষে চূড়ান্ত হলো এবং আজকে কিন্তু সেই সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে জামাত শিবির এবং তাদের যে অন্যান্য অঙ্গ সংগঠন, সেই সংগঠনটিকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হলো এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এবং প্রজ্ঞাপনের পরপরই আসলে এটি বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেটি হয়তো সে আনুষ্ঠানিকতা সরকারের পক্ষ থেকে বাস্তবায়ন করা হবে। এবং একই সঙ্গে আরও একটি বিষয় যে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে জামাত শিবির বা তাদের অঙ্গ সংগঠনের যদি কোনো সহিংসতার ঘটনা ঘটাতে চান এবং সেটি মোকাবেলার যে সক্ষমতা, সেই সক্ষমতা বা প্রস্তুতি সরকারের কিন্তু রয়েছে, সেটিও কিন্তু তিনি স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তাদের অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী বা কোনো সদস্য যদি সারা দেশে কোথাও কোনো সহিংসতার চেষ্টা করেন, সেই চেষ্টা রুখে দেওয়ার বা প্রতিরোধ করার সক্ষমতা সরকার রয়েছে এবং তারা সেটি কঠোর হাতে করার কথা তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে জানিয়ে গেছেন। এবং আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কোটা বিরোধী আন্দোলনের পর সারা দেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে, তারপরে আসলে গত 29 তারিখ যে 14 দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত এবং সেটির যে বাস্তবায়ন এবং সেটি গতকালের প্রক্রিয়া শুরু হয় যে জামাত শিবির এবং তাদের অন্যান্য অঙ্গ সংগঠন সন্ত্রাস বিরোধী কার্যক্রমের অভিযোগে এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ ঘোষণার যে প্রজ্ঞাপনটি আজকে কিছুক্ষণ আগে কিন্তু হয়ে গেল।
গেল। এবং আপনি জানেন যে জামাত শিবিরের যে রাজনৈতিক দল হিসেবে তাদের যে নির্বাচন কমিশনের যে নিবন্ধন, সেটি কিন্তু 2013 সালের দিকে কিন্তু সেই নিবন্ধন কিন্তু বাতিল করা হয় এবং তার মধ্য দিয়ে তারা কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করা থেকে তাদেরকে বিরত রাখা হয় এবং তাদের বিভিন্ন যেহেতু ধর্মভিত্তিক দল, এইসব নানান অভিযোগ আসলে যে মহামান্য হাইকোর্টের পক্ষ থেকে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই ঘোষণার মধ্য দিয়ে তাদের নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ সেটি নিষিদ্ধ করা হয়। এরপর আজকে এই দলটির যে রাজনৈতিক কার্যক্রম সারা দেশে, সেই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে এবং তাদের অঙ্গ সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে প্রজ্ঞাপনটি সেটি কিছুক্ষণ আগে জারি হয়ে গেছে এবং এর মধ্য দিয়ে তারা আসলে দেশে এই জামাত বা শিবির, তাদের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং তাদের অন্যান্য অঙ্গ সংগঠন আসলে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত হতে পারবেন না বা তাদের কোনো সদস্য আসলে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত হতে পারবেন না এবং এটিকে একেবারে পুরোপুরি নিষিদ্ধ এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে করা হলো। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সবশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে লিনিয়ার কাছে। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামাত নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি বিষয়ে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফখরুল। নিষিদ্ধ হওয়ার পর জামাত শিবির ধ্বংসাত্মক কার্যক্রম চালালে জঙ্গিবাদী সংগঠন হিসেবে তাদের মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না। আবারও জানান, কোটা আন্দোলনে ঘিরে সহিংসতা ও হত্যাকাণ্ডের পেছনে কারা আছে তা শনাক্তে জাতিসংঘ বিশেষজ্ঞ দল দিয়ে তদন্ত হবে। ছাত্রদের দাবি মেনে নেয়ার পরও কেন আন্দোলন, মানুষ হত্যা আর বুদ্ধিজীবীরাই বা কেন সমর্থন দিচ্ছেন, এমন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। কৃষক লীগের শোকাবহ আগস্টের আলোচনা সভায় এই কথা বলেন শেখ হাসিনা। জয় যাদবের রিপোর্ট। শোকের মাস আগস্টের প্রথম দিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে 15ই আগস্ট স্মরণে কৃষক লীগের আলোচনা সভা শুরু হয় 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংগঠনটির সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির ইতিহাসে কলঙ্কময় অধ্যায় 75-এর 15ই আগস্ট। জাতির পিতা তার রক্ত দিয়ে রক্তঋণ শোধ করে গেছেন। শেখ হাসিনা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বহির্বিশ্বে সম্মান পাচ্ছে, মানুষের জীবন মান উন্নত হচ্ছে, তখনও পিছু ছাড়েনি পরাজিত শক্তি। ওই পাকিস্তানের প্রেতাত্মা ওগুলি এখনো ছাড়েনি। সেখানে ধর্মান্ধতা এবং এই কুপমণ্ডকতা দিয়ে একটা শ্রেণী কিন্তু ধীরে ধীরে সকলের অজান্তেই গড়ে উঠেছে। শতভাগ দাবি মেনে নেওয়ার পরও কেন, কিসের স্বার্থে আন্দোলন, প্রশ্ন সরকার প্রধানের। গাজীপুরের জাহাঙ্গীর ও মিছিলে আসছিল গাড়ি নিয়ে, সেখানে তাকে মারল। তার সাথে যে সাথী তাকে তো মেরে হাসপাতাল থেকে বের করে পা বেঁধে ঝুলিয়ে গুলি করলো। আর জাহাঙ্গীরকে এমনভাবে মেরেছিল, ও আমাকে ফোন করেছে আর বললো যে আপা আমি কিন্তু বাঁচবো না, আমার উপরে হামলা হচ্ছে, সেখানে আমাকে বাঁচান। সেখানে যখন পাঠালাম, পুলিশ ঢুকতে পারে না। আর সেখানে কিন্তু সব অস্ত্রধারী সব ওই বিল্ডিং ঢুকে সব কিছু তছনছ করেছে। এরপরে হেলিকপ্টার দিয়ে কোনোভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো। এটা কোন ধরনের তাণ্ডব, এটা কোন ধরনের আন্দোলন? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? প্রধানমন্ত্রী জানান, কোটা আন্দোলনে চারিদিক থেকে ঢুকে জঙ্গিরা হত্যাকাণ্ড চালায়। বলেন, এর মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হবে না জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, জামাত শিবিরের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ওই জামাত ইসলামী এবং শিবির এদেরকে ব্যান করে দেওয়া, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। অপপ্রচার চালিয়ে যারা দেশের সম্মান নষ্ট করছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে সজাগ থাকতে হবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।
মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের দাবি অসাংবিধানিক ও বেআইনি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের উপর বিদেশি হস্তক্ষেপে তার বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আন্দোলনকারীদের মাঝে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছ থেকে গুলি চালিয়েছে বলেও মন্তব্য তার। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। কোটা আন্দোলনের প্রেক্ষিতে সমসাময়িক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কোটা আন্দোলনকারীদের মিছিলে অনুপ্রবেশ করে খুব কাছ থেকে গুলি করে জঙ্গি গোষ্ঠী, তাই প্রকৃত হত্যাকারীদের বিষয়ে ভাবতে হবে সবাইকে। আন্দোলনকারীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছে থেকেই অনেককে গুলি করে, সেখানে হতাহতের ব্যাপারটা এখানেও আমাদের ভাবতে হবে। এদিন ডক্টর ইউনূসের মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের উপর বিদেশি হস্তক্ষেপ চেয়ে বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল। অসাংবিধানিকভাবে এটা নতুন নির্বাচনের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছে। এ থেকেই বোঝা যায় চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর লক্ষ্যেই তিনি এ ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তার এই সকল বেআইনি অপরাধমূলক কর্মকাণ্ডের আমরা নিন্দা করছি। এদিকে সকালে প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধনে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এ সময় ছাত্রদের কাঁধে বন্দুক রেখে একটি গোষ্ঠী সরকার উৎখাতে মেতেছিল বলে মন্তব্য করেন মন্ত্রী। এই ছাত্র আন্দোলনের উপর ভর করে এই দেশে একটা সেই শ্রীলঙ্কায় যেমনিভাবে গণবিক্ষোভ করে সরকার হটানো হয়েছিল, সেই চেষ্টা করে এখন ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্রের পথ ধরেছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে সরকার বসে থাকবে না বলেও জানান তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। যারা সহিংসতা ঘটিয়েছে তারা কেউ শিক্ষার্থী নয়, তারা তৃতীয় পক্ষ বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। হতাহতের ঘটনায় নিন্দা এবং গভীর দুঃখ প্রকাশ করে মোহাম্মদ আলী আরাফাত বলেন, শিক্ষার্থীদের আবেগকে শ্রদ্ধা করে সরকার। এখনও যারা মাঠে আছে তাদের আবেগ নিয়েও শ্রদ্ধাশীল সরকার, তবে সতর্ক থাকতে হবে আবারও যেন তৃতীয় পক্ষ সুযোগ না নেয়। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে নামা কারো উপর পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার নির্দেশ ছিল না। তারপরেও অনস্পটে কেউ আইন ভাঙলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রত্যেকটি হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ করা হবে অধিকতর তদন্তের জন্য। দেশের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে সকলের জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের। এবং সরকারের পক্ষ থেকে আমি এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বহুবার আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করেছি এবং এই প্রতিটি হতাহতের ঘটনার জন্য নিন্দা জানিয়েছি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন 16 জুলাই জাতীয় উদ্দেশ্যে তার ভাষণে যে উনি একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করবেন, যেটি গঠিত হয়েছে। এবং এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন যেটি স্বাধীনভাবে প্রতিটি হতাহতের ঘটনার তদন্ত করে যারা এই দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। এবং এক্ষেত্রে আরেকটি ঘোষণা এসেছে, আপনারা জানেন, সেটি হলো যে প্রয়োজনে আমরা বিদেশি কোনো এক্সপার্ট তাদেরও সহায়তা নিব।
ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সমন্বয়ক নাহিদ ইসলাম বাবা বদরুল ইসলাম। জানান, ভোর 6টায় সবার বাসায় ফোন দিয়ে ডিবি অফিসে আসতে বলা হয়। পরে দুপুর 1:30টার দিকে ডিবি কার্যালয় থেকে তাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হয়। এর আগে গেল 26 জুলাই কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরের দিন 27 জুলাই মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। নাশকতার মামলায় নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে গণহারে শিক্ষার্থী সহ নিরীহ মানুষকে হয়রানি ও গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। আটকের পর মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে ডিবি পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশ বলছে আটক করা হলেও যাচাই বাছাই শেষে ছেড়ে দেওয়া হচ্ছে নিরপরাধীদের। সহকর্মী বিল্লাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জে গ্রেপ্তার হওয়া মিসির আলী কলেজের ছাত্র রবিনকে দেখতে এসে এভাবেই আহাজারি করছিলেন তার মা দেলোয়ারা বেগম। বিনা কারণে তার ছেলেকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে বলে বারবার দাবি করছিলেন তিনি। তার মতো গ্রেপ্তার হওয়া আরেক এইচএসসি পরীক্ষার্থী আবু রায়হান এখনো কারাগারে বন্দী। অকারণে গ্রেপ্তার করা হয়েছে দাবি স্বজনদের। তাদের মতো এমন অনেকের স্বজনরা এখন ঘুরছেন আদালত চত্বরে, জানাচ্ছেন অসহায়ত্বের কথা। কোটা আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নারায়ণগঞ্জ শহর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এ সময় জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ অর্ধ শতাধিক যানবাহনে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। হয়েছে পুলিশের ওপর হামলাও। এসব ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে 30টি। এসব মামলায় আটক হওয়া 6 শতাধিকের মধ্যে বহু শিক্ষার্থী ও নিরীহ মানুষ রয়েছে বলে দাবি স্বজনদের। গ্রেপ্তারের পর মুক্তিপণ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের কতিপয় সদস্যরা মোটা অঙ্কের টাকা দাবি করেছে বলে অভিযোগ অনেকের। এমনকি পূর্ব বিরোধের জেরে স্থানীয় নেতারা অনেককে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে বলেও দাবি তাদের। প্রচুর মারছে আমার ছেলে, কয় ছুড়াইতে গেলে 1-1.5 লাখ টাকা লাগবো, তো আমরা গরিব মানুষ দিমু কইতে গেলে 1.5 লাখ টাকা। এটি চাইছে এই পুলিশেরা, কইছে আপনারা এই টাকা না দিলে ছুড়াইতে পারতেন না। এখন এই যে এইবার পরীক্ষা গেছে না, এসএসসি পরীক্ষা, এই পরীক্ষাটি ছিল বান্ধবী পড়ানো দেখছে মনে করছে জামাতের লোক, এটিও আর কিছু না। সে কোনো আওয়ামী লীগ করে না, বিএনপিও করে না, সে কষ্ট করে কাজ করে খায়। বিনা অপরাধে গ্রেপ্তারকৃতদের মুক্তিসহ থানা ও ডিবি পুলিশের ঘুষ বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সাধারণ ছাত্রছাত্রী এবং জনগণকে ধরে এনে থানায় এনে তাদের কাছে টাকা দাবি করছে। যদি টাকা না দেয় তাদেরকে মামলায় ফাঁসিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে শিক্ষার্থী নেই দাবি করে যাচাই বাছাই শেষে নিরপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে বলে দাবি জেলা পুলিশের। বিভিন্ন তথ্যাদি এবং প্রমাণাদির ভিত্তিতেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো কলেজের ছাত্রের কোনো তথ্য আমরা পাইনি। অভিযানের নামে স্থানীয়দের হয়রানি না করার অনুরোধ এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। জামাত নিষিদ্ধের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। আপনি জেনেছেন যে কিছুক্ষণ আগেই হচ্ছে জামাত শিবিরকে নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমাদের দেশে যে প্রচলিত আইন সন্ত্রাস দমন বিরোধী আইন যেটা রয়েছে, সেখানে ধারা 18-তে বলা আছে যদি তাদের কোনো কার্যকলাপের কারণে মনে হয় যে প্রতীয়মান হয় যে এদেরকে বাতিল করা উচিত, সেই ক্ষেত্রে তাদের কার্যক্রম বন্ধ করে দিতে পারে, তাদের নিবন্ধন এগুলো বাতিল করে দিতে পারে। এখানে যে গেজেটটা আমি দেখতে পেলাম, এখানে বলা হচ্ছে যে তারা যে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রামের যুদ্ধের সময় তাদের যে কার্যকলাপ, সেটাকে সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে আমাদের যে ট্রাইব্যুনাল, যুদ্ধাপরাধ বিষয়ক যে ট্রাইব্যুনাল ছিল, সেই ট্রাইব্যুনালের কয়েকটি রায় উল্লেখ করা হয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া তাদের যে নিবন্ধন ছিল, সেই নিবন্ধনটা ক্যান্সেল করা হবে না কেন মর্মে একটা রিট পিটিশন দায়ের করা হয়। সেই রিট পিটিশনের শুনানি অন্তে আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের
3 জন বিচারক মধ্যে 2 জন বিচারক রায় দিয়ে এটা বাতিল করে দেন। তা এবং এই যে রায় দিয়ে যে বাতিল করেন সেইখানে কিন্তু তারা অনেকগুলো বিষয় ব্যাখ্যা করেছেন, কেন বাতিল করা হয়েছে সেটা বলা হয়েছে। তার বিরুদ্ধে তারা আপিল বিভাগে গিয়েছিলেন, তাদের সেই আপিলটাও কিন্তু সিপিটা খারিজ হয়ে গিয়েছে। অর্থাৎ তাদের কিন্তু যে নির্বাচন কমিশন কর্তৃক তাদের যে নিবন্ধন দেওয়া ছিল সেটা বাতিল হয়ে গেছে এখন। আর এছাড়া যে কোটা বিরোধী যে ছাত্র আন্দোলন, সেখানে তাদের যে ভূমিকার কথা যেখানে লেখা হয়েছে যে তারা সরাসরি এবং বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে এখানে তারা অংশগ্রহণ করেছে এবং যার মাধ্যমে দেশের একটা শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার প্রচেষ্টা তারা নিয়েছে এবং তারা এখানে সরকার এটা সম্বন্ধে নিশ্চিত হয়ে প্রমাণ পেয়ে সরকার তখন তার যে আইনে যে প্রদত্ত ক্ষমতা, সেই প্রদত্ত ক্ষমতা বলে তারা এটাকে বিবেচনায় নিয়েছেন। বিবেচনায় নিয়ে তাদের সামগ্রিক কার্যকলাপটা 1971 মহান স্বাধীনতা যুদ্ধ থেকে তাদের নির্বাচন কমিশন কর্তৃক তাদের যে ইয়েটা দিয়ে হয়েছিল, নির্বাচনের যে তাদের দল হিসেবে নিবন্ধন দিয়ে হয়েছিল, সেই দলটি ক্যান্সেল করার সংক্রান্ত হাইকোর্টের রায় এবং তাদের বর্তমান কার্যকলাপ সবকিছু বিবেচনায় নিয়ে এইটা করা হয়েছে। এই আদেশটা জারি করা হয়েছে এবং সেই আদেশটা জারি করার যে বিধান আছে সেই বিধানটা পরিপালন করে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এটা জারি করা হয়েছে। যার ফলে এখন থেকে জামাত আর বাংলাদেশে কোনো রাজনীতি এই গেজেটটা চলমান থাকা অবস্থায় রাজনীতি করতে পারবে না। আপনি কি মনে করছেন যে এই সময় যদি তারা কোনো জায়গা থেকে আন্ডারগ্রাউন্ডে থেকে কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনার সৃষ্টি করে, সেই ক্ষেত্রে দেখেন যদি তারা এরপরে কাজ করে তো আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো বিষয়ে যদি কোনো সংগঠনকে কোনো ব্যক্তিকে যদি তাদের কোনো নিবন্ধন বা কোনো কিছু বাতিল করা হয়, তারপরে যদি তারা কোনো কার্যকলাপ করে সেটা হচ্ছে বেআইনি। সেই বেআইনি কার্যকলাপ করে যে আমাদের যে প্রচলিত যে আইন আছে সেই আইনে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে সেটা কিন্তু আইনেই বর্ণনা করা আছে এবং আইনেই ওদের শাস্তি সবকিছুই দেওয়া আছে। সেই ক্ষেত্রে কেউ যদি কোনো অন্যায়ভাবে কোনো কাজ করতে চায়, কোনো যে বেআইনি কাজ করতে চায়, তো তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। ধন্যবাদ। দর্শক, জামাত নিষিদ্ধের বিষয়ে প্রতিক্রিয়া জানছিলাম। দর্শক যুক্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন। 2 সপ্তাহ বন্ধ থাকার পর সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে কমলাপুর স্টেশন ছেড়েছে দেওয়ানগঞ্জ ও তুরাগ কমিউটার। দিনের বাকি সময়ে আরও 3টি ট্রেন ছেড়ে যায়। সকাল থেকে টিকিট কাউন্টারে যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে স্বল্প দূরত্বের ট্রেন চালু হলেও এখনো বন্ধ আন্তনগর ট্রেন। শাহিদুজ্জামান সাকিবের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাফিয়া ফারজানা। কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে 18 জুলাই থেকে বন্ধ হয়ে যায় দেশের সব যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল। এমন পরিস্থিতিতে 2 সপ্তাহ বন্ধ থাকার পর সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে দেওয়ানগঞ্জ কমিউটার ও তুরাগ কমিউটার ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায়। এদিকে ট্রেন চলাচল শুরু হওয়ায় সকাল থেকে টিকিট কাউন্টারগুলোতে যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তির কথা জানান যাত্রীরা। ট্রেনের চালু হওয়াতে আমাদের অনেক সুবিধা হচ্ছে। আর যদি ট্রেন না চালু হতো আমাদের টাকাও লাগতো বেশি, সময়ও লাগতো বেশি, তারপরে কষ্ট হতো। আমাদের সাধারণ জনগণের অনেক কষ্ট হয়েছে। যে টাকাতে আমরা যাইতাম ওই টাকাতে আমরা যাইতে পারিনি। এখন মনে করেন ট্রেনটা চালু হয়েছে, এটা আমাদের জন্য অনেক ভালো, দেশের জন্য ভালো। যাত্রী নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার। ছেড়ে যাওয়া ট্রেনগুলোয় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করেছে বলেও জানান তিনি। 14 দিন পর আর কি আজকে ঢাকা থেকে বহির্গামী বিভিন্ন রুটে কর্তৃপক্ষের নির্দেশেই আপনার ওই ট্রেন চলাচল শুরু হয়েছে। তো যাত্রার বিষয়ে কোনো বাধা ছিল না, কোনো সংশয় ছিল না। যাত্রীরা বেশ আনন্দের সহিত ভ্রমণ করেছে। যাত্রী নিরাপত্তায় কোনো বিঘ্নতা চলাচলে কোনো বিঘ্নতা নাই। আমাদের কাছে দৃশ্যমান কোনো কিছুই পরিলক্ষিত হয়নি। স্বল্প দূরত্বে ট্রেন চালু হলেও এখনো বন্ধ রয়েছে আন্তনগর ট্রেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সপ্তাহ থেকে শুরু হবে চলাচল। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। টানা ভারী বর্ষণে আবারও তলিয়ে কক্সবাজার ও চট্টগ্রাম। সোমবার থেকে বিরতিহীন বৃষ্টিতে কক্সবাজারের 7 উপজেলার 15 ইউনিয়নে 70টি গ্রামের মানুষ এখন পানিবন্দী। চরম দুর্ভোগে এসব এলাকার 1.5 লাখের বেশি মানুষ। এদিকে চট্টগ্রামে বুধবার রাত 11টার পর থেকে থেমে মুষলধারে নামে বৃষ্টি। সেখানেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নগরীর 2 নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, ফরিদারপাড়া,
চাঁদগাঁও আবাসিক, কাতালগঞ্জ, কাপাসগোলা, বারুইপাড়া, ডিসি রোড, বাকলিয়া, চকবাজার, কাঁচাবাজার, রহমতগঞ্জ, আতুরা ডিপো এলাকার মূল সড়ক ও অলিগলি তলিয়ে যায়। এতে যানবাহন ও মানুষ চলাচলে বিঘ্ন ঘটছে। দেশে চলমান অস্থিরতার প্রভাব পড়েছে 3 পার্বত্য জেলার পর্যটনে। ভ্রমণ পিপাসুদের উপস্থিতি না থাকায় আর্থিক লোকসানে পড়েছেন এ খাত সংশ্লিষ্টরা। কাজ হারিয়ে কষ্টে দিন কাটছে এ খাতের শ্রমজীবীদের। গত 10 দিনে 3 পার্বত্য জেলায় লোকসানের পরিমাণ প্রায় 10 কোটি টাকা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। প্রতিবছর বর্ষায় প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগে খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক উপস্থিতি থাকলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন। কোটা আন্দোলনের প্রভাবে এখন স্পটগুলোতে শুধুই শুনশান নীরবতা। এতে ব্যাপক লোকসানের মুখে এ খাতের ব্যবসায়ীরা। আমাদের আগে প্রতিদিন নর্মালি 20 হইতে 25 টাকায় যাইত, আর শুক্রবারে 80 হইতে 90 টাকায় চলাচল করতো সাজেক রোডে। দেশের পতন সার্বিক পরিস্থিতি আমাদের দৈনিক গাড়ি 1 থেকে 2টা গাড়ি যায়। টুরিস্টের ভিতরে তো আমাদের অনেক কম ব্যবসা, বলতে গেলে টুরিস্ট যখন কম আমাদের ব্যবসাও তো অনেক কম আছে। আলুটিলা, রিসাং ঝর্ণা, হর্টিকালচার পার্ক সহ সবকটি কেন্দ্রই এখন পর্যটক শূন্য। এতে হতাশ পর্যটকবাহী পরিবহন চালক শ্রমিকরাও। জেলায় এ খাতে লোকসান প্রায় 2 কোটি টাকা। আর্থিকভাবে প্রায় 80% মতন ক্ষতি হয়েছে। আশা করছি যে ক্ষতিটা হয়েছে সেটা অনেকাংশে আমরা কাটিয়ে উঠতে পারব। এদিকে সিম্বল অফ রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতুর বর্তমান অবস্থা এটি। একেবারেই শুনশান নীরবতা। ঝুলন্ত সেতুর টুরিস্ট বোটগুলোর স্থান এখন ঘাট। একই অবস্থা জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও। পর্যটন কর্পোরেশনের দৈনিক গুনতে হচ্ছে 50,000 টাকা লোকসান। গত 10 দিনে পুরো জেলায় লোকসানের পরিমাণ প্রায় 4 কোটি টাকা। গত শীত হওয়ার কারণে আমাদের হোটেল একেবারে শূন্য হয়ে যায়। এ কারণে আমাদের প্রায় আনুমানিক গড়ে প্রতিদিন 50,000 টাকা ক্ষতি হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটন খাতে এবং পর্যটন সংশ্লিষ্ট যারা আছে সবকিছু মিলিয়ে প্রায় 4 কোটি টাকার উপরে এখানে ক্ষতি হয়েছে। পাহাড়ি কন্যা হিসেবে পরিচিত জেলা বান্দরবান। বর্তমানে জেলার 74টি স্পটের অধিকাংশ এলাকায় নেই পর্যটকের বিচরণ। এতে 80টি হোটেল, মোটেল, রিসোর্ট, 450টি যানবাহন ও 350টি যন্ত্রচালিত নৌকার মালিক ক্ষতির মুখে। ফলে কর্মসংস্থান হারিয়েছেন পর্যটনের উপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ। এখানকার পর্যটন শিল্প আইসিইউতে, এখানকার অর্থনীতি সচল থাকে, ব্যবসা বাণিজ্য চাঙ্গে থাকে যদি পর্যটক আসে। পর্যটক না থাকলে এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই করুণ অবস্থায় থাকে। খারাপ সময় কাটিয়ে শীঘ্রই পর্যটন কেন্দ্রগুলো আবারও মুখরিত হবে পর্যটকে, এমনই আশা ব্যবসায়ীদের। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। জামাত শিবির নিষিদ্ধ করার প্রস্তাবে আইন মন্ত্রণালয়ের অনুমোদন। কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিষিদ্ধের পর আন্ডারগ্রাউন্ডে কার্যক্রম চালালে জামাতকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা করা হবে কৃষক লীগের কর্মসূচিতে প্রধানমন্ত্রী। আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে গণহারে শিক্ষার্থী গ্রেপ্তারের দাবি। মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। 14 দিন বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু। স্বল্প দূরত্বে চলছে কমিউটার ও মেল। পরিস্থিতি স্বাভাবিক হলে আন্তনগর চালু। এবং প্রায় 2 সপ্তাহের কারফিউয়ে 3 পার্বত্য জেলা পর্যটক শূন্য। বিপাকে খাত সংশ্লিষ্টরা, ক্ষতি প্রায় 10 কোটি টাকার বেশি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।